তো সাধারণ মানুষের মৃত্যু আর মহামানবের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। নিশ্চয়ই। সেটা হচ্ছে যে একটা মানুষের যখন বেঁচে থাকে, মানুষের যদি ব্যক্তিত্বের গড়ন যদি সুদৃঢ় হয় এবং উন্নত হয়, সেই ব্যক্তিত্বটা মৃত্যুর পরও থেকে যায়। কীরকম? আমাদের মন আছে, আমাদের প্রাণ আছে, আমাদের দেহ আছে, এবং আমাদের আছে অন্তরাত্মা, এবং প্রত্যেকটা একটা সত্তা। শ্রী অরবিন্দ আমাদের যেরকম বুঝিয়েছে যে মন একটা সত্তা, প্রাণ একটা সত্তা, দেহ একটা সত্তা, মানে বিইং, এবং সেটা পুরুষও বটে। মনোময় পুরুষ, প্রাণময় পুরুষ, অন্নময় পুরুষ, এবং তাদেরও একটা আত্মা আছে, মাইন্ডেড। মানে এখানে আত্মা বলতে তাদেরও একটা আছে, অর্থাৎ তারা যে একটা জীবন্ত, তাদের একটা অস্তিত্ব আছে, তারা যে একটা বিইং, তারা যে একটা পুরুষ, তাদেরও একটা আত্মা আছে। এবং তার পিছনে কেন্দ্রীয় সত্তা হচ্ছে মানুষের, যেটাকে বলে অন্তরাত্মা বা চৈত্য সত্তা। এখন আমাদের মতো মানুষেরকে, সাধারণ মানুষের মানে ব্যক্তিত্বের যে গড়নটা, আমাদের যেভাবে ব্যক্তিত্বের গড়ন হয়, আমাদের ব্যক্তিত্বের গড়নটা হচ্ছে পাঁচমিশেলি। মানে আমাদের সঠিক কোনো একটা ব্যক্তিত্ব বলে কিছু নেই। মা বলছেন না, মানুষের ব্যক্তিত্ব অনেকটা জেলিফিশের মতো। অর্থাৎ সে একসময় আদর্শবাদী, যখন তার মানে গ্রুপের মধ্যে আছে, সে যখন একটা কিছু প্রিচ করছে, সে তখন আদর্শবাদী। আর সে যখন একটা সাধারণ পরিমণ্ডলে থাকছে, সে তখন অনেক নেমে যাচ্ছে, সেই জায়গায় আর থাকছে না, তার পতন হচ্ছে। সে তখন একটা পাঁচমিশেলি, তখন তার প্রকৃতি, নিম্ন প্রকৃতির যা কিছু আবিলতা তাকে আবার আবিষ্ট করছে। মানে সে যখন আদর্শের কথা বলছে, সে তখন একটা হাইটে রয়েছে, একটা চেতনায় রয়েছে, তখন একরকম। কিন্তু যখন তার বাঁধন নেই, একটা সাধারণ জীবনে আছে, তখন তার মধ্যে সব নিম্ন প্রকৃতি, স্থূল প্রকৃতি, তার সমস্ত যত ভাইসেস মানে ত্রুটি বিচ্যুতি, সেগুলো তাকে আঁকড়ে ধরে। তাহলে এই দুটো ব্যক্তিত্বের মধ্যে কোনো মিল নেই। যে ব্যক্তিত্বটা, ধরো আমি এখন এখানে বসে সুন্দর কথা বলছি, বা আমি একটা সুন্দর জিনিস প্রিচ করছি বা লিখছি বা বলছি, সে তার পিছনে একটা মহত্তম আদর্শ আছে, একটা লক্ষ্য আছে। এই মুহূর্তের যে আমিটা, এই সময় যে আমার ভিতর দিয়ে যে আমিটাকে ব্যক্ত করছি, সেটা অনেক রিফাইন্ড, অনেক পরিশীলিত। কিন্তু এখান থেকে যখন চলে যাচ্ছি হাটবাজারের দুনিয়াতে, যখন এই বাঁধনটা নেই, যখন চারপাশের পাঁচমিশেলি আবহাওয়া, বা পরিবারে আছি বা তখন আমি কিন্তু তখন আবার একটা বিপরীত মানুষ, তখন আবার একটা অন্য ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্বটার সাথে এই ব্যক্তিত্বের কোনো মিল নেই, মানে স্ববিরোধিতা আছে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই লিভিং অ্যান্ড প্রিচিংয়ের মধ্যে। মানে আমি যেটা প্রিচ করছি, বলছি, সেটা একটা, আর আমি যখন বাস্তবে লিভ করছি তখন আলাদা। এরকম এটা জীবনের সব ক্ষেত্রেই, রাজনীতিতেও আছে। আর রাজনীতির ক্ষেত্রে এটা খুব প্রকট, কারণ রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বেশ কিছু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, আকর্ষণ করার জন্য, দলসংগ্রহের জন্য, সংগঠনের জন্য অনেক কিছু বলতে হয়, প্রিচ করতে হয়। কিন্তু দেখা যায় সেইটাই একটা যারা করেন সেটা, কিন্তু যারা আবার সাধারণ জীবনে থাকেন, তাদের জীবনে সেই আদর্শের প্রতিফলনটা থাকে না। তখন একটা সাধারণ মানুষের মতো ভাইসেসগুলো তাদের মধ্যে থাকে, স্বার্থপরতা, অহং, নেপোটিজম, জেলাসি, প্রয়োজনে মানে যেটাকে বলে লবি, মানে যা কিছু হিউম্যান ভাইসেস। তো এই স্ববিরোধিতাটা মানে হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো ব্যক্তিত্ব নেই। সেই জন্য মা বলছেন যে মানুষের জীবনের ব্যক্তিত্বটা জেলিফিশের মতো, মানে যখন যেখানে সেখানে, তার মধ্যে কোনো ইন্টিগ্রিটি নেই। ইন্টিগ্রিটিটা কিন্তু খুব বড় কথা। ইন্টিগ্রিটি মানে একটা অখণ্ডতা, একটা হোমোজেনিটি, সমমনস্কতা, একটা যার মধ্যে একটা হারমোনি আছে। তো সেইটা থাকলে হবে কি, আমি যেখানেই থাকি না কেন, আমার পিছনে একটা লক্ষ্য আমাকে সবসময় চালিত করবে। মানে গোড়াটা ঠিক আছে, লক্ষ্যটা।
এবং আমার উদ্দেশ্য কী, আমার লক্ষ্য কী, আমাকে কী করতে হবে, আমি যেখানেই থাকি না কেন আমি সেটাকে কখনো কম্প্রোমাইজ করব না। সেটা সেটা সেটার সাথে আমি মিথ্যা, অসত্য, অজ্ঞানতার সাথে কম্প্রোমাইজ করব না। সাময়িকত আমি সেখানে আমি নিজেকে অনেকটা লুজ রাখতে পারি, নমনীয় রাখতে পারি প্রয়োজনে, কিন্তু আমি সেখানে তার বিপরীত জীবনযাপনের দৃষ্টান্ত হইব না। তো কিন্তু সাধারণ মানুষের জীবনে সেটা থাকে না, ফলে কন্ট্রাডিকশন। সেই জন্য শ্রী অরবিন্দ কেম টু মি বইতে দিলীপ রায় বলছেন, ম্যান ইজ এ কংগ্লোমারেশন অফ ডিসপ্যারেট পার্সন। ডিসপ্যারেট মানে হচ্ছে এখানে ডেসপারেট না, ডিসপ্যারেট মানে পরস্পর বিরোধী ব্যক্তিত্বের সমাহার। মানুষের ডেফিনেশন কি? মানুষ হচ্ছে পরস্পর বিরোধী ব্যক্তিত্বের সমাহার। এবং এই জায়গাটার এই সমস্যাটার সমাধান কি করে হবে? এই টেকনোলজি, এই প্রযুক্তি, মানে যেটাকে সদ্গুরু বলছেন খুব আধুনিক টার্মে ইনার ইঞ্জিনিয়ারিং। সদ্গুরু এই কথাটা খুব ব্যবহার করছেন, ভেরি সিগনিফিক্যান্ট, খুব মডার্ন অ্যাপ্রোচ, টার্মিনোলজি। ইনার ইঞ্জিনিয়ারিং অর্থাৎ নিজের ভিতরে যে আভ্যন্তরীণ ইঞ্জিনিয়ারিং, যেটা কি করে এটার ভিতরে একটা সুন্দর গঠন দেওয়া যায়, একটা সৌধ তৈরি করা যায় প্রযুক্তির দ্বারা, সেই ইনার ইঞ্জিনিয়ারিংটা কিন্তু প্রিচিংয়ে হবে না, কোনো উপদেশ দিয়ে হবে না, প্রোপাগান্ডা দিয়ে হবে না, কোনো মতাদর্শ দিয়ে হবে না। কেন এই পরীক্ষা পৃথিবীতে বহু হয়ে গেছে এবং একটা ফেলিওর। এবং সেটা আমাদের শাস্ত্রেও বলছে, শ্রী অরবিন্দ হিস্টোরিক্যালি বলেছেন। শ্রী অরবিন্দের লেখার একটা অদ্ভুত, শ্রী অরবিন্দ যখন বলছেন খুব ন্যারো পেরিফেরির মধ্যে বলছেন না, তিনি পুরো বিশ্বের ইতিহাসটা সামনে রেখে বলছেন। দেখো ইতিহাসটা দেখো, হিস্ট্রি অফ পলিটিক্স দেখো, মানুষের কালচারাল হিস্ট্রি দেখো, মানুষের সাইকোলজিক্যাল এটা দেখো। সেই জন্য শ্রী অরবিন্দ যুগের পর যুগ ব্যাখ্যা করেছেন তার হিউম্যান সাইকেল, দেখিয়েছেন দেখো এটা কিন্তু হবে না, পৃথিবীতে আরও মানে পরীক্ষা হয়ে গেছে। এবং তার সবচেয়ে বড় প্রমাণ, কার্ল মার্কসের একটা বিখ্যাত কথা আছে, আমি কার্ল মার্কসের ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম ছেড়ে দিচ্ছি, দাস ক্যাপিটাল ছেড়ে দিচ্ছি, তার যে বিপ্লবের যে তত্ত্ব, তার যে ধাপ পরম্পরা, সেগুলো নিয়ে এখন যথেষ্ট ইতিহাস কিন্তু বলছি যে এইভাবে আর হবে না। ইতিহাস খুব দ্রুত পাল্টে গেছে। মার্কস যে শতাব্দীতে ইতিহাসকে দেখেছিলেন, সেই সময়ের ইতিহাস, সেই সময় রাজনীতি, সেই সময় মানুষের মনস্তত্ত্ব, সেই সময় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, তার থেকে পৃথিবী অনেক এগিয়ে গেছে। পৃথিবী এখন অনেক জটিল হয়ে গেছে, অনেক অনেক এগিয়ে গেছে। তো সুতরাং মার্কস যেভাবে প্রেডিক্ট করেছিলেন সেটা হয়নি। তার কারণ মার্কস দেখেছিলেন হিস্টোরিক্যাল ডায়ালেকটিক্যাল পার্সপেক্টিভে এবং অর্থনৈতিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে দেখেছিলেন। তার সমস্তটাই হচ্ছে অর্থনৈতিক দ্বন্দ্বের দৃষ্টিতে দেখা, অর্থনৈতিক থেকে রাজনীতি তারপরে। তো কিন্তু শ্রী অরবিন্দ বলছেন না, মোটেই তা নয়, এর পিছনের যে ফ্যাক্টরটা সেটা সম্পূর্ণ অন্য, সেটা আমরা আসছি। তো মার্কসের একটা বিখ্যাত কথা, মার্কস বলেছিলেন, ম্যান বাই চেঞ্জিং দ্য মেশিনারি। আমি গতদিনের ক্লাসে এই আলোচনাটা, এই প্রসঙ্গটা জাস্ট তুলেছিলাম। বাই চেঞ্জিং দ্য মেশিনারি ম্যান চেঞ্জেস হিজ নেচার। অর্থাৎ তুমি মেশিনারি বদলে দাও, কাঠামোটা বদলে দাও, প্রশাসন বদলে দাও, সরকার বদলে দাও, অর্থনৈতিক ব্যবস্থা বদলে দাও। মার্কসিয়ান থিওরিতে তো অর্থনীতি একটা পিভটাল রোল, বেস একদম। তো ম্যান চেঞ্জেস হিজ নেচার, কিন্তু সেটা হয়নি, কোথাও হয়নি এবং হয় না। লেট হিস্ট্রি জাজ বলে একটা বিখ্যাত বই ছিল, পোস্ট রাশিয়ান মানে গ্লাসনস্টের পরে যে ভেঙে গেল সোভিয়েত রাশিয়াটা, তারপরে যে বইটা বেরিয়েছিল লেট হিস্ট্রি জাজ, অসাধারণ। পৃথিবী মানে সেটা একজন রাশিয়ান কমিউনিস্ট একজন লেখকই লিখেছিলেন, পোস্ট গর্বাচেভ স্ট্যালিনের পরে তিনি, বইটা বেস্ট সেলার হয়েছে। তিনি দেখিয়েছেন যে রাশিয়ার যে স্পিরিটটা নিয়ে রাশিয়ান বিপ্লব হয়েছিল, লেনিনের যে স্পিরিটটা, তারপরে স্ট্যালিনের ক্ষেত্রে অনেক ভুল হয়েছে, তারপরে পোস্ট রাশিয়ায় কী হয়েছে, এবং শ্রী অরবিন্দ সেটা প্রেডিক্ট করেইছিলেন। শ্রী অরবিন্দ যখন 1917 সালে রুশ বিপ্লব হলো, শ্রী অরবিন্দ দীর্ঘ প্রবন্ধ লিখলেন পোস্টস্ক্রিপ্ট চ্যাপ্টারে। তিনি তখন দেখছেন রাশিয়ার বিপ্লব হয়ে গেছে, কারণ 1917 সাল। তিনি অ্যানালিসিস করছেন, করে এক জায়গায় বলছেন যে এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট। এই যে বিপ্লবটা হলো একটা বড় পরিবর্তন, কেন শোষক শ্রেণীর ক্ষমতাচ্যুতের পরে শোষিত শ্রেণী তখন তাদের রাজত্ব কায়েম হলো, তাদের জয় হলো। ইটস এ হিস্টোরিক্যাল ইভেন্ট।
অত প্রশংসা করার পরে বলছেন কিন্তু যে পথে, তারপরে তো রাশিয়াকে দেখছেন, যে পথে এই যে জিনিসটা যে ধারায় এটা এগোচ্ছে, এর পরিণতি কিন্তু ব্যর্থতা, যদি না এখান থেকে অন্যদিকে টার্ন করে। এবং কেন ব্যর্থতা সেটাও তিনি ব্যাখ্যা করেছেন, বলছি সেটা। তারপরে বলছেন যে একটা সময় পরে গিয়ে আবার বলছেন যে সোভিয়েতটাও ভাঙবে। সোভিয়েত মানে যে অঙ্গরাজ্যগুলোকে যুক্ত করেছিলেন বিশেষত লেনিনের পরে, বলে যে স্পিরিটে এগুলোকে যুক্ত করা হয়েছে, যেভাবে যে প্রক্রিয়ায়, এটা থাকবে না, ভাঙবে, এবং ভাঙলো তাই। সোভিয়েত বলে আর কিছু নেই। তাহলে আমরা ফিরে যাই গোড়ার কথাটা, মানে একটু আগের কথাটা, যে সিস্টেম বদলে দিলে মানুষ বদলাবে না। কেন সিস্টেমের বদলটা একটা উপর থেকে যদি হয়, উপর থেকে একটা অগ্রজ শ্রেণী, তারা যে কোনোভাবে বিপ্লবের মাধ্যমেই হোক, ক্ষমতা দখলের মাধ্যমেই হোক, তারা যদি এসে সেই যে এক্সিস্টিং যে ব্যুরোক্রেসি, এক্সিস্টিং যে ক্যাপিটালিজম, এক্সিস্টিং যে মানে প্রচলিত যে শোষণ কাঠামো, সেটাকে যদি বদলে দিয়ে একটা নতুন সোশ্যালিজমের অর্ডার তারা মানে প্রতিষ্ঠা করে, যেখানে মানুষ খেয়ে পড়ে সবাই সমান থাকবে, মানুষের বিকশিত হওয়ার সুযোগ থাকবে অফুরন্ত, সেটা যদি উপর থেকে হয়, সেটাকে শ্রী অরবিন্দ কিন্তু কখনো ডিসকারেজ করছেন না, কিন্তু বলছেন সমান্তরালভাবে যদি নিচের থেকে তার যে প্রস্তুতি সেটা না হয়, তাহলে কিন্তু মার্কসের কথায় যে বাই চেঞ্জিং দ্য মেশিনারি ম্যান চেঞ্জেস হিজ নেচার, সেটা হয় না, এবং হয় না, সেটা তো দেখাই যাচ্ছে। সোভিয়েত রাশিয়ায় যে ডিসপ্যারিটি ছিল, মানে যখন গর্বাচভ যখন রাশিয়াটা ভাঙলো, তার কিছুদিন আগের থেকেই রাশিয়ায় যে কারাপশান ব্যুরোক্রেসির মধ্যে, পলিটিক্যাল যারা ক্ষমতাধর কিছু মানুষ, কি কারাপশান, কি বৈষম্য, একটা পাউরুটির জন্য কি লাইন, সেখানেও মানুষ পাচ্ছে না, একটা পাউরুটি, সামান্য ব্রেড অ্যান্ড বাটার, সেগুলো তো সব বেরিয়েছে, মানে পরবর্তীকালে সমস্ত বেরিয়েছে। তার মানে কি মানে কাঠামোগত পরিবর্তনটা হয়েছিল, কিন্তু মানুষের আভ্যন্তরীণ যে ইনার ইঞ্জিনিয়ারিং, সেটার কোনো পরিবর্তন হয়নি। যেটা ইনার ইঞ্জিনিয়ারিং কেন হয়নি, মানে সেটার দিকে মানে মার্ক্সীয় দর্শন কিন্তু সেদিকটা প্রবেশ করতে পারেনি সেই গভীরে, যেটা ভারতীয় দর্শনের মধ্যে আছে। ইউরোপীয় দর্শন সেই জায়গায় পৌঁছতে পারেনি, আর কার্ল মার্কসও সেই জায়গায় তিনি পৌঁছতে পারেননি, এবং গভীর যে মানুষের মনস্তত্ত্ব, সেটাও তার সম্যক ধারণা ছিল না। গভীর মনস্তত্ত্ব নিয়ে পৃথিবীতে প্রচুর কাজ হয়েছে, এবং এই মনস্তত্ত্ব না বুঝলে কোনো কিছুই সমাধান করা যাবে না। সেটা কি, যে একটা প্রথমে মানুষকে ধরেই জিনিসটা বুঝতে হবে, যে একটা মানুষের ইনার ইঞ্জিনিয়ারিংটা ব্যাপারটা কী। এই যে একটু আগে আমরা বললাম যে মানুষ হচ্ছে পরস্পর বিরোধী ব্যক্তিত্বের সমাহার, পরস্পর বিরোধী ব্যক্তিত্বের, তার একই অঙ্গে কত রূপ, মানে এত বৈপরীত্য যে একটার সাথে আর একটা মেলানো যায় না। আমি বলছি আধ্যাত্মিকতার কথা, আমি বলছি উদারতার কথা, আমি বলছি নির্মোহ প্রেমের কথা, পক্ষপাতহীন ভালোবাসার কথা বলছি। আধ্যাত্মিকতা মানে তো তাই। কিন্তু আমি ব্যক্তিগত জীবনে যারা ডাউন টু আর্থ, সেই নিরন্ন মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, ক্লিষ্ট মানুষ, ক্লিন্ন মানুষ, যারা আমার উপর নির্ভরশীল, অপেক্ষাকৃত অনগ্রসর শ্রেণীর মানুষ, তাদের প্রতি আমার আচরণ কীরকম? যারা আমার উপর নির্ভরশীল, যারা অজ্ঞানতার মধ্যে রয়েছে, যারা শিক্ষার আলো পায়নি, সেই সংখ্যক মানুষের প্রতি আমার কি দৃষ্টিভঙ্গি? সেখানেও কি আমার সমর্থ আছে? সেখানেও কি আমার নির্মোহ প্রেম আছে? সেখানেও কি আমার নির্মোহ ভালোবাসা আছে? যদি থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে কিন্তু ওই আদর্শ জলগুলো খেলেও কিছু হবে না। ওই আদর্শটা তখন তাবিজ কবিজের মতো। সুতরাং এই যে কন্ট্রাডিকশান রয়েছে, আমি যেটা মুখে বলছি আর বাস্তবে যেটা করছি, এই কন্ট্রাডিকশানটাকে সলভ করা, এটা হচ্ছে ইনার ইঞ্জিনিয়ারিং। সেটা কি, শ্রী অরবিন্দ লাইফ ডিভাইনে একটা বিখ্যাত কথা বলেছেন,
all problem of existence are essentially the problems of harmony. একদম লাইফ ডিভাইনের ফার্স্ট চ্যাপ্টারে, প্রথমেই, অর্থাৎ পৃথিবীতে যা কিছু সমস্যা সেটা হচ্ছে হারমোনির সমস্যা, সংহতি বিধানের সমস্যা। কোথায় হারমোনিটা নেই তাহলে? ডিসহারমোনিটা কোথায়? ডিসহারমোনি হচ্ছে, অসঙ্গতিটা হচ্ছে আমার মনের সাথে আমার প্রাণের, আমার প্রাণের সাথে আমার দেহের, আমার দেহের সাথে আমার কেন্দ্রীয় যে চেতনা, যেটা অন্তরাত্মা, তার কীরকম আমার মন বলল এটা করা উচিত, এটাই ঠিক, কিন্তু যেটা করা উচিত বলে আমি সিদ্ধান্ত নিচ্ছি সেটা তো এবার জীবনের প্রয়োগের মধ্যে আসবে, ফলিত বিজ্ঞানের মধ্যে আসবে, যেটা করা উচিত এবং আমার তার জন্য একটা ভূমিকা নেওয়া উচিত। দেখা গেল আমি বলছি যেটা, আমি বাস্তবে আমার অনীহা, আমার অনিচ্ছা সেটা করার ক্ষেত্রে, সেটা আমি করার ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে করার ক্ষেত্রে বা কোনো কন্ট্রিবিউশনের ক্ষেত্রে, কন্ট্রিবিউশন মানে আমার যে অবদান, আমার যে পার্টিসিপেশন, সেখানে আমার অনীহা। সে অনীহাটা কেন? যে মনের দিক থেকে আমি বুঝতে পারছি এটা ঠিক, কিন্তু বাস্তবে আমার অনীহা সেটা হচ্ছে যে যেটার থেকে আমার প্রেরণা আসে, যেখান থেকে আমার আগ্রহ আসে, যেখান থেকে আমার কর্মশক্তির যে প্রেরণা আসে, সেটা হচ্ছে আমার প্রাণসত্তা, যেটাকে বলা হচ্ছে শ্রী অরবিন্দের ভাষায় আবেগ সত্তা, ইমোশনাল বিইং, বা শ্রী অরবিন্দ যে পরিভাষা ব্যবহার করেছেন ভাইটাল বিইং, যেখান থেকে সমস্ত প্রেরণাটা আসে। সে তখন কিন্তু মন যেটা ঠিক করলো, তা আমার যে আবেগ সত্তা বা প্রাণসত্তা, সে কিন্তু তার সাথে সহযোগিতা করছে না। কিরম করছে না? সে তার এই আবেগ সত্তাটি, এই আবেগজনী সত্তা বা প্রেরণার সত্তাটাকে সে ব্যবহার করছে প্রতি মুহূর্তে, কিন্তু অন্যভাবে। কীরকম? মানে আমাদের জীবনের অস্তিত্বের জন্য কিন্তু আমাদের এই আবেগ সত্তাটা না হলে আমরা এক মুহূর্তে চলতে পারবো না। মানে এই আবেগ সত্তাটাই হচ্ছে রিয়াল ফোর্স অফ এক্সিকিউশন। আমরা যা কিছু করি, আমি সংসার করছি, আমি এই বাগান করছি, আমি একটা বড় ফিলান্থ্রপি ওয়ার্ক করছি, আদর্শের কাজ করছি, আমি প্রতিষ্ঠানে গিয়ে এই কাজ করছি, সে সবটাই যে কর্মশক্তিটা, সেটা হচ্ছে ভাইটাল ফোর্স। তাহলে দেখা যাচ্ছে আমার কর্মশক্তি আছে এবং যথেষ্টই কর্মশক্তিকে প্রয়োগ করছি, কিন্তু সেটা এমন ক্ষেত্রে করছি যে সেইখানে আমি করছি, কিন্তু যে জিনিসটা আমি বলছি এটা করা উচিত, তার সাথে প্রাণশক্তির যে সহযোগিতা সেটা নেই। অর্থাৎ সেটা ড্রেনেজ হচ্ছে বা সেটা অন্যত্র ব্যয় হচ্ছে, সেই প্রাণশক্তিটা বা প্রাণসত্তাটা অন্য ক্ষেত্রে তার ব্যবহৃত হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে ব্যবহারটা যে হওয়া উচিত সেটা হচ্ছে না। তার মানে কি, আমি যেটা বলছি আর আমার প্রাণসত্তাটা তার সাথে সাথ দিচ্ছে না, সহযোগিতা করছে না, এই যে বিরোধটা, অর্থাৎ দুইজনের মধ্যে সঙ্গতি নেই, এটাকে শ্রী অরবিন্দ বলছেন ডিসহারমোনি। এবং এটা প্রত্যেক মানুষের, ইন্ডিভিজুয়াল মানুষের রয়েছে। সেটাকেই দিলীপ রায় বলছেন ম্যান ইজ এ কংগ্লোমারেশন অফ ডিসপ্যারেট পার্সন, পরস্পর বিরোধী ব্যক্তিত্বের সমাহার। আচ্ছা, এবার অন্যত্র দেখি। এবার ধরা যাক আমি একটা জিনিস সিদ্ধান্ত নিই সেটা করা উচিত, খুব সুন্দর একটা কর্ম, খুব সুন্দর একটা লক্ষ্য, প্রাণ তাতে সাথ দিল, তার যে কর্মশক্তিটা, যে আবেগ সত্তাটা তাতে সাথ দিল, এবং মনের সিদ্ধান্তটাকে সে সাই দিয়ে সে কর্মে প্রযুক্ত করলো বা সে কর্মে নিজেকে প্রবৃত্ত হলো, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আমার যে শরীর সত্তাটা, আমার যে ফিজিক্যাল বিংটা, সে ততটা প্রস্তুত নয়। কেন? কাজটা করবে তো শরীর, শক্তিটা প্রাণসত্তা, কিন্তু কাজটা তো শরীর করবে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো করবে, ফিজিক্যাল ওয়ার্কটা। যদি ফিজিক্যাল ওয়ার্কটার কথাই ধরি, শরীর ততক্ষণই প্রস্তুত নয়, বা সেই শরীর সেই তুলনায় অনেক পিছিয়ে, তার প্রস্তুতিটাই এতই নড়বড়ে, তার প্রস্তুতিটা এতই গোড়ার যে সে সেই অনুযায়ী শরীর
সক্ষম নয় এই কাজটার সাথে সাথ দিতে, বাংলায় যেটাকে বলে সাথ, কোলাবোরেট করতে। তার মানে কি মনের ইচ্ছা আছে, প্রাণেরও সম্মতি আছে, প্রাণও প্রচণ্ড প্রাণশক্তি আছে, কিন্তু দেখা যায় তার শরীরটা দুর্বল, শরীর কিছুক্ষণ পর শরীর আর সাথ দিতে চাইছে না। তাহলে কন্ট্রাডিকশনটা মনের সাথে প্রাণের যদিও বা সংগতি হলো, শরীর সত্তার সাথে এদের কিন্তু সংগতিটা হলো না। আবার দেখা যায় জিনিসটা বোঝবার সুবিধার জন্য, আবার দেখা যায় মন যেটা বলেছে, প্রাণ সেটা সাথ দিয়েছে, দেহ তাতে পার্টিসিপেট করেছে, তিনজনের মোটামুটি একটা সংহতি রয়েছে। কিছুক্ষণ পর বা কিছুদিন পরে তার যে প্রেরণাটা, কাজের যে প্রেরণা, সেটা চুপসে যাচ্ছে। কেন যাচ্ছে বলছি, কাজ আমাদের বাঙালিদের মধ্যে এটা খুব বেশি। প্রথমে সে ঝাঁপিয়ে পড়ে, তারপর আস্তে আস্তে আবেগটা সে ফানুসের মতো চুপসে যায়, গ্যাসটা চুপসে গেলে যেন ফানুসটা পড়ে যায় ওরকম, তাই হয় না? সমস্ত বাঙালিদের মধ্যে এটা বেশি, আবার আর আমাদের মহলে তো আরও বেশি। কেন? কেন এর পিছনে যে ডিপ ইন্সপিরেশনটা, আমি একটা জিনিস মন দিয়ে বুঝছি, তার সাথে প্রাণসত্তা, আবেগসত্তা তাকে সহযোগিতা করলো, দেহসত্তা, কিন্তু এই মনেরও একটা সীমিত ক্ষমতা আছে এবং প্রাণেরও একটা সীমিত, কারণ প্রাণের যে আমাদের যে প্রাণের উৎসাহের যে সোর্স সেই সোর্সটা খুব ডিপে নেই। আমাদের আবেগটা হচ্ছে হৃদয়ে আছে, আমাদের যা কিছু ভালোবাসা, মা আছে সন্তানের প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, পুত্রের, এই ভালোবাসার উৎসটা হচ্ছে হৃদয়। বলছি হৃদয় মানে হৃদয়, কিন্তু সেটা হচ্ছে ইমোশনাল বিং, কিন্তু তার পিছনে একটা মনস্তাত্ত্বিক স্তর আছে, গভীর মনস্তাত্ত্বিক স্তর, সেটাকে বলছে আমাদের অন্তরাত্মা বা সাইকিক। সেটা হচ্ছে ইনার হার্ট, ডিপার হার্ট। সেই ডিপার হার্টের মজাটা কি, আমি কি করে বুঝবো যে ইন্সপিরেশনটা ডিপার হার্ট থেকে আসছে? ইন্সপিরেশনটা আউটার হার্ট থেকে নয়, বা নেহাত আউটার ইমোশনাল থেকে নয়। তার একটা বড় লক্ষণ হচ্ছে উইদাউট এনি অ্যাটাচমেন্ট, উইদাউট এনি এক্সপেকটেশন, কোনো প্রত্যাশা বা কোনো আসক্তি ছাড়া যে ভালোবাসা, যে প্রেরণা আসে, যা সফলতা বা ব্যর্থতার উপর নির্ভর করে না, যে প্রেরণা, সে প্রেরণাটা গভীরতম প্রদেশ থেকে আসে, অন্তরাত্মা থেকে, সেটাই হচ্ছে পার্মানেন্ট, স্থায়ী প্রেরণার জায়গা, সেটা হচ্ছে অন্তরাত্মা। সেই জন্য যারা প্রকৃত বীর, প্রকৃত অর্থে আত্মার আলোকে, তাদের জীবনে ব্যর্থতা, সার্থকতাটা গৌণ। তাদের জীবনের ক্ষেত্রে তাদের যে ভূমিকা, তারা এইভাবে দেখেন না যে আমি এই কাজটায় সার্থক হব কি ব্যর্থ হব। তাদের প্রেরণাটা হচ্ছে এটা আমার স্বধর্ম, এটা করতে হবে। এই প্রেরণাটা হচ্ছে গভীরতা থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে। যতক্ষণ না পর্যন্ত ডিপার হার্ট সেই সাইকিক থেকে না আসছে, কিছুদিন পরে মন নানান রকম কন্ট্রাডিকশন দেখে, নানান রকম প্রতিকূলতা দেখে, নানান রকম বিরোধিতা দেখে চুপসে যায় বা মিসগাইডেড হয়, এটা আর হবে না, বা হিংসা, প্রতি আক্রমণ দেখে ইমোশনটাও, আমাদের যে আবেগটাও, সেও তখন কিন্তু বিদ্বিষ্ট হয়ে যায়, তখনও তার মধ্যে রিয়াকশান হয় এবং তার ফলে দেহও কিন্তু বাদ সাধে, দেহ তখন আর সহযোগিতা করতে চায় না। কিন্তু যদি সোর্সটা যদি ডিপার হার্ট থেকে হয়, তাহলে এই তিনজনে যে মন, প্রাণ, দেহের যে ভূমিকা, তখন কিন্তু দে উইল বি ইন্সপায়ার্ড, they will be influenced, they will be dominated by the psychic being, by the inner heart. তো সেই ইনার হার্ট থেকে যদি এটা হয়, তাহলে কিন্তু সেই ইনার হার্ট তাদেরকে চালাবে,
এবং এখানেও একটা ফাঁক আছে। সেই ফাঁকটা হচ্ছে ইনার হার্ট বা সাইকিক বিইং যেটা, তার ইন্সপিরেশনটা বুঝতে গেলেও মনের, প্রাণের এবং দেহেরও একটা প্রস্তুতি চাই। তারও যে কনসাসনেস আছে, অর্থাৎ মনের যে কনসাসনেস, প্রাণের যে কনসাসনেস, বা মনোময় পুরুষ, প্রাণময় পুরুষ, অন্নময় পুরুষ, তারও কিন্তু একটা ট্রেনিং চাই, তারও একটা অনুশীলন চাই। তার অনুশীলনটা কি? মন যদি খুব পরিশীলিত, উন্নত এবং নমনীয় না হয়, তাহলে কিন্তু মন বুঝতে চাইবে না গভীর যে প্রেরণার সোর্সটা, যেটা ইনার হার্ট। যার ফলে ইনার হার্ট থেকে অনেক বহু সময় ইন্সপিরেশনটা আসে। সেটা কি করে বোঝা যায়? বলছি, সেই ইনার হার্ট থেকে যে ইন্সপিরেশনটা আসে, সেই ইন্সপিরেশনটা কিন্তু মিসলিড হয়ে যায়। মিসলিড মানে, মিসলিডের ঠিক বাংলাটা কি? ভুলভাবে পরিচালিত হয়, বিপদগামী হয়। তার কারণ কি? ইনার হার্টের প্রেরণাটা খুব সাবলাইম, খুব সফট, খুব সূক্ষ্ম। ইনার হার্ট যে আমাদের সাইকি, তার ইন্সপিরেশনটা হচ্ছে খুব সফট, খুব সাবলাইম, খুব সূক্ষ্ম, খুব নমনীয়। সুতরাং তাকে বুঝতে গেলে কিন্তু মন, প্রাণ এবং দেহের টিউনিং দরকার। মানে খুব টিউন যদি না হয়, তাহলে কিন্তু এই ইন্সপিরেশনটা কিন্তু আমরা ধরতে পারি না, কেন খুব সফট। তো যেমন একটা মানুষ খুব উগ্রভাবে কথা বলে মানুষটা খুব সফট স্পোকেন, রেগে গেলেও খুব আস্তে কথা বলে। যে আস্তে বলে, যে খুব জোরে কোনো প্রতিবাদ করে না, অনেকে তাকে দুর্বল ভাবে, তাই না? যে আমরা আমাদের সাইকিকের যে ওটা খুব সফট, খুব সাবলাইম, আমরা অনেক সময় সেটা খুব এত দুর্বল, আমরা তার রোলটা বুঝতে পারি না। কেন? মনের দাপট, প্রাণের দাপট, দেহের দাপট খুব সাংঘাতিক। ফলে মন যদি সদা খুব সক্রিয় হয়, সদা চঞ্চল হয়, প্রাণও যদি সদা খুব সক্রিয় হয়, ওভার অ্যাক্টিং করে, ওভার জয়াস হয়, দেহ যদি খুব সদা সক্রিয়, অতি সক্রিয়তা, হাইপার অ্যাক্টিভ হয়। হাইপার অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ আর হাইপার অ্যাক্টিভ মধ্যে তফাৎ আছে। প্রোঅ্যাক্টিভ মানে তোমার যেটা করা উচিত সেটা তুমি করছো, দিস ইজ প্রোঅ্যাক্টিভ। হাইপার অ্যাক্টিভ মানে যা করা নয় সেটাও সময়ের আগেই তুমি সেটা অধিক করছো, হাইপার অ্যাক্টিভ। এবং হাইপার অ্যাক্টিভ থেকে তোমার হাইপার টেনশন। হাইপার মানে এটা এমন একটা চরমে চলে যায়, সেখানে ব্যালেন্স থাকে না। হাইপার কথাটার মধ্যে যে ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স। হাইপার, প্রো কথাটার মধ্যে ইমব্যালেন্স নেই। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মন, আমাদের প্রাণ, আবেগসত্তা, দেহ, বহু ক্ষেত্রেই দেহ হয় তামসিক, নয় অতি সক্রিয়, হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। হাইপার অ্যাক্টিভ হলে তাদের যে নিজেদের সক্রিয়তা, চঞ্চলতা, অতিব্যস্ততা, সেটা সাইকিকের যে সাবলাইম যে মানে ইনফ্লুয়েন্স, সফট যে তার কল, সফট কল, সেটা বুঝতে পারে না। কেননা আমরা বেশিরভাগ হাট বাজারের দুনিয়ায় থাকি। মা বলছেন হাট বাজারের দুনিয়ায় থাকি। আমরা এত বেশি বাইরের প্রভাব, বাইরের ইনফ্লুয়েন্স, বাইরের সমস্ত নানান রকম ইয়ের দ্বারা আমরা এত বেশি হাইপার অ্যাক্টিভ হই, রেসপন্সিভ হই, যে আমরা নিজেদের মতো করে ভিতরে গিয়ে সেটাকে ভাবা, সেটাকে অ্যাসিমিলেট করা, স্টেপ ব্যাক করার কথা মা বারবার বলছেন। যে যা কিছু শুনছো, যা কিছু দেখছো, ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নিও না, ইনস্ট্যান্টলি বলো না, ইনস্ট্যান্টলি কোনো কাজ করো না। স্টেপ ব্যাক, স্টেপ ব্যাক করে সময় নাও। আর এই স্টেপ ব্যাক ফর্মুলাটা মা বলছেন জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য। তুমি যদি ম্যান অফ গুডউইলও হতে চাও, তোমাকে স্টেপ ব্যাকের ফর্মুলাটা নিতে হবে। আমি অভিজিৎ করলাম, অভিজিৎ এটা করতে হবে, এবার হ্যাঁ ওটা করতে হবে। নট নেসেসারিলি শুনে এবার দেখবে যে এটা ঠিক কি না, অপুদা যেটা বলছেন সেটা ঠিক কি না, এক। দ্বিতীয়ত যেটা বলছেন সেটা আমি পারবো কি না। আমি যদি পারি তবেই আমি বলবো হ্যাঁ পারবো, যদি না পারি সময় নেব, বা জিনিসটাকে আগে বিশ্লেষণ করব, দেখি সেটার সাথে আমার স্বভাব প্রকৃতি মানে মেলে কি না, তার রেসপন্স করে কি না, আমার প্রকৃতিতে সেটা আছে কি না, আমি সেটা প্রপার রোল প্লে করতে পারবো কি না। স্টেপ ব্যাক করা মানে সময় নেওয়া, পিছিয়ে এসে জিনিসটাকে দেখা।
এই স্টেপ ব্যাক আমাদের মন প্রাণ দেহ করতে পারে না বলে সাইকিক বলছে এটা করা উচিত, প্রেরণাটা সাইকিকের আসছে, কিন্তু মন প্রাণ দেহ ধরতে পারছে না, এত ব্যস্ত, এত সদাচঞ্চল, এত বাইরের দ্বারা প্রভাবিত, কন্টামিনেটেড। আমরা কিন্তু বেশিরভাগ সময় খুব কন্টামিনেশনে ভুগি, কন্টামিনেটেড। আমরা শুধু রোগেই কন্টামিনেট না, বেশিরভাগ মানুষ রোগের থেকে বেশি কন্টামিনেটেড হচ্ছে তার এই মনের প্রভাব, প্রাণের প্রভাব, দেহের প্রভাব, এই হচ্ছে কন্টামিনেশন। আমরা কিন্তু মোস্টলি কন্টামিনেটেড, এবং কন্টামিনেশন আছে বলেই কিন্তু আমাদের মধ্যে হারমোনি নেই। এবং এই হারমোনিটাকে আনার শিক্ষাটাই হচ্ছে ইনার ইঞ্জিনিয়ারিং। আর শ্রী অরবিন্দ বলছেন এইটাই হচ্ছে সাধনা। অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর এসেনশিয়ালি দ্য প্রবলেমস অফ হারমোনি। এই হারমোনিটাকে তোমাকে বুঝতে হবে, এবং হারমোনিটা বুঝতে গেলে মনকে বুঝতে হবে, মনকে বোঝার পর প্রাণকে বুঝতে হবে, প্রাণকে বোঝার পর দেহকে বুঝতে হবে, চৈত্যসত্তা কী, ডিপ হার্ট কী, ইন্সপিরেশনটা কী করে ধরা যায় বুঝতে হবে। এটা একটা অনুশীলন, এবং এটা সাইমultaneously চলবে একসাথে। মনের আবেগসত্তা, দেহসত্তা এবং সত্তার সাথে আমার যে কেন্দ্রীয় সত্তা, তাকে বোঝবার জন্য আমাকে ভিতরে স্থিরতা রাখতে হবে, এবং এই স্থিরতা ছাড়া কোনো সমাধান নেই। মা বলছেন সাইলেন্স ইজ দ্য মাস্টার কি, যে মাস্টার কি দিয়ে সব দরজা খোলা যায়। এই সাইলেন্সটা কি আমি মুখে কুলু পাটলাম, এই সাইলেন্সের কথা নয়। না, আমি কাজ করছি, আমি সরব, কিন্তু ভিতরটা আমার শান্ত, ভিতরে আমার এই স্থিরতাটা আসলেই কি ভিতর, সাইকিক জানতে? হ্যাঁ, ভিতরে আমি জায়গাটাকে কিন্তু ধরে রাখতে পারছি, এবং এই ভিতরের জায়গাটা ধরে রাখাটাই সাধনা, চেষ্টা। সেটা হচ্ছে সমুদ্রের মতো। মা বলছেন এটা সমুদ্রের মতো। একটা সমুদ্রের দিকে তাকাও, বাইরে বিপুল ঢেউ উপরে, কিন্তু যত গভীরে যাও স্থির, অচঞ্চল। আমাদের বাইরের কর্মসত্তা, আমাদের বাইরের প্রাণসত্তা, আমাদের বাইরের মনসত্তা, দেহসত্তা, সে সক্রিয় থাকবে। তার তো একটা রোল, সে তো হাত পা গুটিয়ে বসে থাকবে না জবুথুবু, তাকে তো একটা ভূমিকা নিতেই হবে দৈনন্দিন জীবনে, তার কর্মজীবনে, তার পেশাগত জীবনে। তার তো একটা রোল আছে, মনের একটা রোল আছে, আবেগসত্তার একটা রোল আছে, দেহসত্তার। এই তিনটে না হলে তো মানুষ তো বাঁচবেই না। তাকে কোনো না কোনোভাবে তাকে এই তিনটে সত্তাকে প্রতিদিন কাজে লাগাতে হয়। সুতরাং সেখানে তো তাকে সক্রিয় থাকতে হবে। সক্রিয় থেকে ভিতরটা শান্ত রাখা, এটা হচ্ছে দীর্ঘদিনের একটা সাধনা, বা এটাকে স্কুলিং বলতে পারি। এবং এই স্কুলিংটা আমাদের অতীতের প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এটা একেবারে গোড়া থেকেই ছিল, এটা প্রথম থেকেই ছিল। আমাদের পুঁথিগত বিদ্যার যে অনুশীলন, সেটা অনেক পরে। একটা শিশু যখন বিদ্যালয়ে ভর্তি হয়, তার আগে এলিমেন্টারি এডুকেশন, সেইটাই আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল। অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে গুরুগৃহে ছিল, এবং কর্মশিক্ষা ছিল, প্রাণশিক্ষা ছিল, মনশিক্ষা ছিল। এবং গুরু তাকে তার বিদ্যালয়ে ভর্তির আগেই তিনি পূর্বপক্ষ, অর্থাৎ বিপরীত চিন্তার যে যুক্তি, সেগুলো কি বলছে সেগুলোকে তাকে অনুশীলন করতে বলতেন। পূর্বপক্ষ কি বলছে, মানে আদার সাইড, তুমি একটা জিনিস জানতে চাইছো, তার বিরুদ্ধ যুক্ত কি, অপর দিকের যুক্ত কি, আগে সেটা জেনে আসো, এটাকে বলে পূর্বপক্ষ। সেইটা অনুশীলন করার পরে গুরু এবার তার পার্ট দিতেন, অ্যান্টিথিসিস, থিসিস, সিনথিসিস। এই ছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থার রূপ, মূল। সুতরাং এইটাকেই বলা হচ্ছে ইনার ইঞ্জিনিয়ারিং, এইটাকেই বলা হচ্ছে সাধনা, এবং এইটাই হচ্ছে ইন্টিগ্রিটি, যেটাকে বলে ইন্টিগ্রিটি অর্জনের পথ। মানুষের ইন্টিগ্রিটি নেই, বলে না, ইন্টিগ্রিটি নেই মানে মানুষের যা বলে তা সে করে না, যা করে তার আর যা বলে তার মধ্যে সঙ্গতি নেই, এটাকে বলে ইন্টিগ্রিটির অভাব। এবং সেই ইন্টিগ্রিটিটা ইনার ইঞ্জিনিয়ারিং ছাড়া হয় না। তাহলে কার্ল মার্কস যেটা বলেছিলেন, বাই চেঞ্জিং দ্য মেশিন ম্যান চেঞ্জেস হিজ নেচার, কী করে হবে? কিন্তু মেশিনারিটা তো চেঞ্জ হলো একটা আদর্শের দ্বারা, একটা আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তুমি সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ করে দিলে, ইকোনমিক স্ট্রাকচার চেঞ্জ করে দিলে, ইকোনমিক মডেলটা চেঞ্জ করে দিলে, ইকোনমিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা বদলে দিলে তো সবটাই বাইরেরটা। কনস্টিটিউশনালি বদলালে, এক্সিকিউটিভ অর্ডারে বদলালে, কিন্তু বদলালো না তো। কিছু মানুষ বদলে, যারাও বদলালো, উপর থেকে যে নেতৃত্ব বদলালো, দেখা গেল প্রথম অন্তর্দ্বন্দ্বটা নেতৃত্বের মধ্যেই এলো। যারা সাম্যের কথা বলছে, যারা ঐক্যের কথা বলছে, যারা হারমোনির কথা বলছে, সেই জন্য গ্যাং অফ ফোর এলো। চায়নাতে মাও সেতুংয়ের বিপ্লবের পর যে গ্যাং অফ ফোর,
এবং সে দেখা গেল সে গ্যাং অফ ফোরে মায়ের এক স্ত্রী, তিনি অন্যতম ভূমিকা পালন করেছিলেন লিন পিয়াওর সাথে। এটা 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 পার্টিকুলারলি একটা ইজিমের সমালোচনা না, এটা হচ্ছে ডিপ রুটেড প্রবলেম, যে মানুষের ভিতরে যে দ্বন্দ্ব রয়েছে, ক্ষমতার দ্বন্দ্ব, ও অহংকারের দ্বন্দ্ব, মোহ, হ্যাঁ, তারপরে বাসনা মোহ, অর্থের মোহ, এই মোহগুলো তো ডিজায়ার থেকে আসে, ইমোশন থেকে আসে, ইমোশনাল বিং থেকে আসে, ভাইটাল বিং থেকে আসে। এই ভাইটালের এডুকেশনই তো আমাদের হয়নি। ভাইটাল এডুকেশন কি? তুমি যে ভালোবাসবে, তুমি যে প্রশংসা করবে, নিঃস্বার্থ, নিরপেক্ষ, ভালোবাসার জন্যই ভালোবাসা, প্রশংসার জন্যই, তার পিছনে তোমার কোনো উদ্দেশ্য নেই, অর্থাৎ দেওয়া, আত্মদান। আমাদের ইমোশনাল বিইংয়ের রোল হচ্ছে টু গিভ, নট টু পজেস, নট টু ডোমিনেট। দেওয়াটাই হচ্ছে তোমার স্বধর্ম। এই মানুষের ক্ষেত্রে দেওয়াটা স্বধর্ম হয়নি বলেই আজকে এত প্রবলেম। কিন্তু আমরা যদি প্রাণী জগতে অন্য কিছুর মধ্যে দেখি, দেওয়াটাই হচ্ছে তার স্বধর্ম। একটা গাছ ছাওয়া দেয় রৌদ্রে, সেই গাছটায় হয়তো আগের দিন কাঠুরিয়া তার অধিকাংশ ডালই কেটে নিয়ে চলে গেছে, কিন্তু পরের দিন সূর্যের গরমের দাবদাহে ওই কাঠুরিয়া কিন্তু ওই গাছের তলায় দাঁড়ালো। গাছ কি তাকে ছায়া দিচ্ছে না? মা বলছেন গাছ কি, গাছ কিন্তু তার স্বধর্ম। কে কাঠুরিয়া, কে শত্রু, কে মিত্র, তা না, তার স্বধর্ম হচ্ছে ছাওয়া দেওয়া। তা আমরা করি কি, আমাদেরটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। কিন্তু এখানেও একটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন আছে, যে যে আমার বারবার অনিষ্ট করছে, ক্ষতি করছে, আমি তাকেও কি অন্ধ? না, সেখানে তো একটা উইজডম কাজ করবে, যে বৃহত্তর স্বার্থের পক্ষে কে কতটা সেটা অনুকূল বা কতটা প্রতিকূল, সেটা যে গ্রেটার ইন্টারেস্ট বলে একটা কথা আছে। যেমন শ্রী অরবিন্দ বলছেন নিঃসন্দ গীতাতে, যে আমরা শত্রুকে যখন হত্যা করি, সেই হত্যাটা শুধু সমাজের জন্য মঙ্গলজনক নয়, শত্রুর পক্ষেও মঙ্গলজনক। যাকে হত্যা করলাম, কেন কি, সে যদি বেঁচে থাকে, সে আরও কৃতকর্মের জন্য তাকে ফলভোগ করতে হবে, আমরা সেখান থেকে তাকে মুক্ত করে দিলাম। হ্যাঁ, বধ, অর্থাৎ তার যে অপকর্ম সে যাতে আর ভোগ না করে, দুর্ভোগ, হত্যার মাধ্যমে তাকেও মুক্ত করে দেওয়া হলো। গীতাতে কি সুন্দর ব্যাখ্যা করেছেন, তারও কল্যাণ করা হলো, যে প্রকৃত শত্রু। এই জন্য যখন কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ব্যাখ্যা হচ্ছে তাই। তো এই ইনার ইঞ্জিনিয়ারিংটা যদি আমরা না বুঝি, তাহলে বাই চেঞ্জিং দ্য মেশিনারি ম্যান চেঞ্জেস হিজ নেচার কোনোদিন হবে না। এবং সেই জন্য অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর এসেনশিয়ালি দ্য প্রবলেমস অফ হারমোনি। আমরা বুঝতে পারছি কোথায় ডিসহারমোনিটা রয়েছে, আমাদের অনুশীলনটা সেখানেই। এবং সেই জন্য শ্রী অরবিন্দ যে সাধনার কথা বলেছেন, যে লক্ষ্যের কথা বলেছেন, সেটা হয়তো আইডিয়াটিভ লেভেলে অনেক সময় মনে হয় অনেক ফিলোসফিক্যাল, কিন্তু ব্যাপারটা যখন তিনি বলছেন যে ভাষায়, সেটা ফিলোসফিক্যাল, কিন্তু যে জিনিসটা বলছেন সেটা একেবারে ফান্ডামেন্টাল জিনিস, মানে সেটাকে বাদ দিয়ে কিচ্ছু আর হবে না, কোনো কিছু হবে না। তুমি যেখানেতে হাত দাও, রাজনীতিতে হাত দাও, অর্থনীতিতে হাত দাও, শিক্ষায় দাও, যদি উপরে স্ট্রাকচারাল চেঞ্জ করো, কিচ্ছু হবে না, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এবং পৃথিবীতে এই চেঞ্জেসগুলো হয়েছিল, কিন্তু ভেঙে পড়েছে, সেগুলো আর কোনোটাই নেই, কোনোটাই তার ক্লাসিক্যাল ফর্মে নেই। ক্লাসিক্যাল থিওরি আর কোথাও প্রযুক্ত নয়। ক্লাসিক্যাল ইকোনমি দিয়ে আজকে কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থাকেই সামাল দেওয়া যাবে না। ক্লাসিক্যাল ইকোনমিক থিওরি, ক্লাসিক্যাল পলিটিক্যাল থিওরি কিছুই এখন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে একদম যুগোপযোগী করে, যেটা প্রতি মুহূর্তে ইভলভ করছে, সেই এভলিউশনের সাথে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে, অলওয়েজ তাকে অ্যাডাপ্টেশন করতে হবে। সেই জন্য বিশুদ্ধ তত্ত্ব বলে কিছু নেই, মানে বিশুদ্ধ তত্ত্বটা হচ্ছে একটা জাস্ট একটা ভিশন, একটা আউটলুক, কিন্তু সেইটা দিয়ে যদি আমরা প্রয়োগ করতে চাই, কেন প্রয়োগটা অনেক প্র্যাকটিক্যাল, এবং সেই জন্য কোনো বিশুদ্ধ তত্ত্ব দিয়ে কোনো জিনিসকে সমাধান করে, সমাধানের জগৎ তো অনেকটা প্র্যাকটিক্যাল, সেখানে নেমে এসে অনেক ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টর অনুযায়ী তখন আমাকে বুঝতে হবে, সেখানে আমার দূরদর্শিতা থাকতে হবে, আমার নমনীয়তা থাকতে হবে, আমার উইজডম থাকতে হবে, আমার অনেক সহিষ্ণুতা থাকতে হবে। মা আশ্রমে অনেক অনেক সমস্যা, একটা সংসারে কী সমস্যা, তার 100 গুণ সমস্যা, 1500 লোকেরও বেশি কমিউনিটি আশ্রম। মাকে ওই সমস্যা নিয়েও তো মা তাদেরকে স্থান দিয়েছেন, কেন, যে তাদেরকে স্পেস দেওয়া, তাদেরকে সুযোগ দেওয়া, যে তারা যদি পরিবর্তন হয় তাদেরকে বারবার সুযোগ দেওয়া।
মা তো ইচ্ছা করলো অন্যান্য প্রতিষ্ঠানের মতো দুটো তিনটে নোটিশ করে থার্ড নোটিশে তাকে ভাগিয়ে, মা আশ্রম থেকে বার করে দিয়েছেন, এরকম ঘটনা বিরল। মানে খুব ব্যাপক ক্ষতি না হওয়া পর্যন্ত মা কাউকে বলেননি যে তুমি আশ্রম থেকে চলে যাও, কারণ মা বলছেন দিস ইজ দ্য প্লেস অফ ট্রান্সফরমেশন। মানুষকে সুযোগ দিতে হবে, কারণ একে যদি এখান থেকে সরিয়ে দেওয়া হয়, বাইরে গেলে আরও প্রতিকূল পরিস্থিতি, বাইরে ছাড়া আরও সাংঘাতিক হয়ে উঠবে, আরও সাংঘাতিক। সেজন্য মা বলেছিলেন বাইরে বহু লোকে যাদের এখানে আছে, অনেক লোকের বাইরে থাকলে স্থান হতো জেলখানা। মায়ের লেখা আছে যেখানে এমন অনেক লোককে রেখেছি যাদের যদি বাইরে রাখতাম তাদের স্থান হতো জেলখানা। তাদের রেখেছি ট্রান্সফরমেশনের জন্য, জেনে শুনে, যে তাদের যদি, কারণ তাদের পরিবর্তন না হলে তাদের যারা প্রোটোটাইপ তাদেরও পরিবর্তন হবে না। সিমিলার নেচার অফ মানুষের মধ্যে আমার পরিবর্তন না, আমার সিমিলার নেচার অফ মানুষের মধ্যে তার সাটল ওয়ার্ক হবে, সূক্ষ্ম কাজ হবে। তার একটা প্রমাণ হচ্ছে, আমি বছর 7-8 আগে একটা রিসার্চ পেপার নেটে পড়েছিলাম। একদল নৃতত্ত্ববিজ্ঞানী, জীববিজ্ঞানী, তারা ফিজি দ্বীপপুঞ্জ, সম্ভবত ফিজি, তো সেখানে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলেন। সেটা হচ্ছে একদল বানর, সেখানে একটা বানর, সেখানে একটা গ্রুপ, একটা বানরদের প্রজাতি থাকে সেইখানে। তারা এই ক্লুটা পেয়েছিলেন বলে গেছেন। তারা করলো কি, 100টার মতো বানরকে নিয়ে তারা একটা এক্সপেরিমেন্টটা কি, বানরদের যে স্বভাবগত যে অভ্যাস, যেটা হ্যাবিট বাই নেচার, ন্যাচারাল হ্যাবিটটাকে তারা চেঞ্জ করতে শুরু করলো, শিখিয়ে। যেমন আমরা তোতা পাখিকে শেখাই, সার্কাসের পশু পাখিকে শেখাই, বানরদেরও তো শেখানো হয়। দেখা গেল 1500-2000 কিলোমিটার দূরে অপর অঞ্চলে ওই বানরের প্রজাতির মধ্যেও চেঞ্জ আসছে। হাউ ফানি! কেন, কি করে? এক্স্যাক্টলি। সেই জন্য তো শ্রী অরবিন্দ আশ্রমটা হলো। শ্রী অরবিন্দ আশ্রম উদ্দেশ্য কি? এইটা শ্রী অরবিন্দ, এটা আমরা গবেষণায় পাচ্ছি। শ্রী অরবিন্দ এটা কবেই এক্সপেরিমেন্ট, শ্রী অরবিন্দ আশ্রমে সমস্ত টাইপের মানুষদের রাখলেন। অভিজিতের মতো মানুষ, রায়ের মতো মানুষ, আমার মতো মানুষ, সমস্ত টাইপের মতো মানুষদের রেখে তাদের উপর ট্রান্সফরমেশনটা করাচ্ছেন। অর্থাৎ আমার ভিতরে যদি একটা ট্রান্সফরমেশন আসে, আমার মনের বা প্রাণে, আমার মতো নেচার যারা, তার মধ্যে রেসিপ্রোকাল এফেক্ট হবে। যতটা পরিবর্তন হবে, যতটা কোয়ালিটেটিভ, এটি নির্ভর করছে। হ্যাঁ, সেজন্য মা বলছেন এটা হচ্ছে এপিটম অফ দি ওয়ার্ল্ড। এইখানে যদি ট্রান্সফরমেশনটা হয়, সিমিলার ট্রান্সফরমেশন ওই প্রোটোটাইপ যারা আছে তাদের মধ্যেও সেটা হবে। এবং অদ্ভুত, আমি সেই গবেষণাটা পড়েছি আজ থেকে 7-8 বছর আগে। আমার পেপারটা আমার কাছে আছে, তোমার লিঙ্কটা আমার খেয়াল নেই, আমি আবার সার্চ করে লিঙ্কটা বার করব। যে বানরদের মধ্যে পরীক্ষা করলো, বানরদের মধ্যে হ্যাবিট চেঞ্জ করে দিয়েছে, সিমিলার টাইপের প্রজাতি 1500 তাদের মধ্যে পরিবর্তন আসছে। তাহলে মানুষের ক্ষেত্রেও তাই, যে তুমি যদি কিছু টাইপের মানুষের মধ্যে প্রকৃতভাবে যদি তার প্রকৃতির রূপান্তর আসে, তার মতো যারা সিমিলার প্রোডাক্ট তাদের মধ্যে রূপান্তর আসবে, রেসিপ্রোকাল এফেক্ট। এবং শ্রী অরবিন্দ আশ্রম তাই, সেই জন্য শ্রী অরবিন্দ আশ্রম কখনো সেটাকে আর বাড়ায়নি, একটা ল্যাবরেটরি বলেছে। হ্যাঁ, সুতরাং কি যে তার সূক্ষ্ম প্রভাব, সুদূর প্রসারী প্রভাব পড়েছে, আমরা এই চর্মচক্ষু দিয়ে, বাহ্যমন দিয়ে বুঝতে পারবো না। আশ্রমে যে অত সাধক, ওই রকম সাধকদের মধ্যে যে ধরনের সেই পরিবর্তনটা, বাইরের সিমিলার নেচার অফ মানুষের ক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে, এর ডাটা সংগ্রহ করা যাবে না, এর ডেটা সংগ্রহ করা যায় না। এই ডেটাটা সংগ্রহ করা যাবে না, কিন্তু বোঝা যাবে যে স্লোলি একটা চেঞ্জ কোথাও হচ্ছে। আশ্রমে যাওয়া মাত্রই না, যেহেতু আমি 19 বার গেছি তাই জন্যই বলছি, ওখানে যাওয়া মাত্রই না ভেতরে যা কিছু আছে না সব ওপেন হয়। সেটা আমি বহুবার, আমার একলা বলছি না, সেটা হয়। ধরো আমার যে দল আছে, হ্যাঁ এটা হয়, এটা হয়। ওখানে এমন একটা প্রেশার আছে, একটা শক্তির প্রেশার আছে, মানে খুব ঢাকাঢোকা মানে দিয়ে তলানিতে যেটা থাকে সেটা যেমন একটা জলের পাত্র, তার মধ্যে কর্দমাক্ত জল, যদি গ্লাসটাকে রেখে দাও, জলটা শুকিয়ে গেলে তলে কাদাটা থাকে না, এবার উপর থেকে যদি ফোর্স একটা জল ঢালো, ওটা ঘোলা হয়ে যাবে, ঘোলা উপর সব উঠে যাবে। ওই ফোর্সটা যখন আমাদের এই তলানিতে যখন চাপ পড়ে, এই ভিতরের জিনিসগুলো তখন উপরে সব আসে একদম। এবং প্রেশার আছে, তখন ওখানে ট্রিমেন্ডাস প্রেশার আছে, ট্রিমেন্ডাস প্রেশার। হ্যাঁ, রেলিক সেন্টারও তাই, ভীষণ প্রেশার আছে। মানে
যদি তোমার ওপেনিং থেকে ব্যাপক পরিবর্তন হয়, খুব দ্রুত হবে, আর যদি তোমার গ্রহিষ্ণুতা না থাকে ভীষণ রকমের ভিতরের জিনিস আরও বেড়ে যাবে। আরো বেড়ে যাবে। আর বেড়ে যাওয়ার তো তুমি যদি সচেতন বুঝতে পারবে যে এই জিনিসগুলো ভিতরে ছিল, নাড়া পড়েছে, সাধক হলে সে কী করে তখন তার দিকে তাকাবে যে আমার তাহলে ভিতরে এই আছে। সুতরাং বেরোনোটাও একটা পজিটিভ। হ্যাঁ, একদম একদম, সেটা তো অবশ্যই। হ্যাঁ, নইলে তো টের পাবে না। না, টের পাবে না। আর সমর্পণও হবে না। সমর্পণ হবে না। যাবার জন্যই তো উঠে এসছে, তাই না? একদম। তো সেই জন্য বলছি যে আমাদের কাজটা কিন্তু খুব ফান্ডামেন্টাল, এবং এই লেভেলে যদি আমাদের প্রজন্মকে বা আমাদের, কারণ আমরা সবসময় সব বয়সী শিক্ষার্থী, 100 জীবনের মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি শিক্ষার্থী, কে শিক্ষার্থী নয়? এই অ্যাটিটিউড যতক্ষণ না আসছে আমরা নতুন জিনিসকে গ্রহণ করতে পারবো না। আর যদি 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 সেলফ ইন্ট্রোস্পেকশন না হয়, ইনার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা যদি গুরুত্ব না হয়, কিচ্ছু হবে না। সেই জন্য শ্রী অরবিন্দ শিক্ষা ব্যবস্থার উপর অত গুরুত্ব দিয়েছেন। শিক্ষা ব্যবস্থা ছাড়া কিচ্ছু হবে না। গ্রাসরুট লেভেলের যে চেঞ্জ, সেই চেঞ্জ কখনোই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া হবে না। কেন এই শিক্ষা ব্যবস্থার আউটপুট হচ্ছে একটা ব্যবহারিক শিক্ষা, ব্যবহারিক সাফল্য, একটা সুপারফিশিয়াল লাইফের তার আরও প্রসার। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সমস্ত এলিমেন্ট বেরোচ্ছে আমরা, উইথ এক্সেপশন, ব্যতিক্রম ছাড়া, তাদের জীবনের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাহ্যিক, খানিকটা নৈতিক। কিন্তু নৈতিক দিয়ে, মানসিক আদর্শ দিয়েও যে ইনার ইঞ্জিনিয়ারিং হয় না। মানসিক আদর্শ যে হার মেনে যায় ভাইটালিটির কাছে, লোয়ার ফিজিক্যালের কাছে। কেন মনের থেকেও প্রাণের দাপট সাংঘাতিক। অর্থাৎ মন যদি ভীষণ জোরালো হয়, শক্তিশালী, ভীষণ যদি সূক্ষ্ম সংবেদনশীল হয়, মন ভীষণ চিন্তাশীল হয়, দেখা যায় কিছুদিন পর তার যদি প্রাণসত্তার মধ্যে যদি অনুশীলন না থাকে, সংস্কার না থাকে, তার প্রাণসত্তা তাকে ভাসিয়ে নিয়ে যায়। প্রাণসত্তা মানে তার আবেগ সত্তা, তার বাসনা সত্তা। সেই জন্য বহু জ্ঞানীগুণী মানুষ কিন্তু এই প্রাণসত্তা শিখে। সেই জন্য বলছেন অফ অল দি এডুকেশন, ভাইটাল এডুকেশন মোস্ট ইম্পর্টেন্ট। এবং ভাইটাল এডুকেশনের মাধ্যম কি? প্রত্যেকটারই আলাদা আলাদা মাধ্যম আছে, সময় লাগবে সেগুলো সুন্দর করে আলোচনা করতে। ভাইটাল এডুকেশন হচ্ছে সেন্সুয়াল এডুকেশন। সেটা হচ্ছে শিল্পকলা, সঙ্গীত, আর্ট, কবিতা, সাহিত্য, এগুলো একদম ছোটোবেলার থেকে এগুলো, যাতে এগুলোর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়, একবার আত্মিক অঙ্গাঙ্গী সম্পর্ক। এটা যেন ব্যবহারিক সাফল্যের জিনিস না হয়ে দাঁড়ায়। আমি সঙ্গীতে খুব পারদর্শী, ভীষণ ভালো সঙ্গীত করতে পারি, জাস্ট টু কম্পিট, জাস্ট টু শো, জাস্ট টু এস্টাবলিশ মাই ক্যারিয়ার, মাই ফেম অ্যান্ড নেম, তাহলে আর হলো না। তাহলে কিন্তু সেই প্রাণসত্তা তাকে আবার ভাসিয়ে নিয়ে যাবে বাসনার মধ্যে, দ্বন্দ্বের মধ্যে, প্রতিদ্বন্দ্বিতার মধ্যে, প্রতিযোগিতার মধ্যে। কিন্তু সৃষ্টির আনন্দে, প্রকাশের আনন্দে, তাকে ফুটিয়ে তোলার আনন্দে যে প্রাণের শিক্ষা, যেটা এডুকেশন অফ দি সেন্সেস, সেটা একদম শিশুর স্তর থেকে সেটা। হ্যাঁ, যথেষ্ট লেখা আছে, প্রচুর প্রচুর। আমাদের অনেক এডুকেশন আছে, তারপরে আমাদের বেশ কিছু রিসার্চ বই বেরিয়েছে। মানে আমাদের এডুকেশনের উপর তো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, কারণ আমি একটা কাজ করতে হবে আমাকে, হ্যাঁ। এটার উপরে শিক্ষা নিয়ে আমি ভেবেছিলাম নিজের অভিজ্ঞতার ক্ষেত্রে যে সমস্যাগুলো আসে আমি একটা কথা বলি, আমি বলি একটুখানি কফি করবো? আমি তো কিছু খাই না। আমার এক্সপেকটেশন যদি নীল হয়, দুঃখ বোধের কোনো জায়গা নেই। এখন এই জায়গাটায় মানুষ পৌঁছবে কি করে? হ্যাঁ, মানে আমি এই কথাটা অনেককেই বলেছি যে আমার যদি চাহিদা কিছু না থাকে কোনো কারোর কাছে, মানে কোনো সম্পর্কের ব্যক্তির কাছে, সম্পর্কের জনের কাছে যদি চাহিদা না থাকে, তাহলে সেটার থেকে পবিত্রতর আর কিছু হতে পারে না। সেই ভালোবাসাটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। সে আমার মা, বাবা, সন্তান, যাদের সঙ্গেই সম্পর্কে আমি থাকি না কেন, বা সামাজিক সম্পর্কে যাদের সঙ্গে যুক্ত থাকি না কেন, কিন্তু সেই যে প্রতিপ্রশ্নটা আমাকে শুনতে হচ্ছে, আমি এটা মুখে বলা সহজ, কিন্তু এটা কি বাস্তবে সম্ভব কখনো যে আমার এক্সপেকটেশন নেই? ব্যাপার হচ্ছে যে বাস্তবে সম্ভব কখনো, এই প্রশ্নটা তখনই আসছে বা তাদের মধ্যেই আসছে যাদের এই অভিজ্ঞতা হয়নি বা যারা এই দৃষ্টান্ত দেখেনি।
তাদের মধ্যেই প্রশ্ন, তাদের মধ্যেই সংশয়, তাদের মধ্যে জিজ্ঞাসা। সুতরাং এই জিজ্ঞাসা থাকে না যদি কারোর এই অভিজ্ঞতা হয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রশ্ন, মানে একটা উত্তর। দ্বিতীয় হচ্ছে এখানে একটা ফাঁক আছে বলার মধ্যে, সেটা হচ্ছে যে কোনো প্রত্যাশাই থাকবে না, কোনো আশাই থাকবে না, কথাটা কিন্তু সর্বৈব ঠিক নয়। প্রত্যাশাটা থাকবে একটা সুন্দর লক্ষ্য, সুন্দর জীবন, সুন্দর উদ্দেশ্য। এই প্রত্যাশাটা না থাকতে তো কোনো প্রোগ্রেসও হবে না। না, সেটা তো কাজের ক্ষেত্রে হ্যাঁ। আমি বলছি। এবার বলছি কর্মফলে। লক্ষ্যবোধের যে জায়গাটা, হ্যাঁ, আমি এক্সপেকটেশনটা যদি পূরণ না হয় তাহলে আমি এবার বলছি তাহলেই হ্যাঁ, এটা এবার বলছি যে সুতরাং একটা তো নিশ্চয়ই এক্সপেকটেশন থাকবে যে আমি এইরকম একটা লক্ষ্যে পৌঁছবো, আমার একটা সুন্দর টার্গেট আছে, একটা সুন্দর লক্ষ্য আছে, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর স্বপ্ন, একটা সুন্দর কিছু গড়ে তোলা। সুতরাং এটা যদি প্রত্যাশা, এই প্রত্যাশাটা ঠিক। এবারে প্রশ্ন হচ্ছে এই প্রত্যাশাকে কার্যকরী করতে গেলে তো আমাদের অবচেতনে বা চেতনে আমাদের একটা ফল আমরা এক্সপেক্ট করে থাকি, ইমাজিন করি যে এটার থেকে এই হবে, এটার থেকে হবে, আমি অভিজিতের সহযোগিতা পাবো, আমি রায়ের সহযোগিতা পাবো, আমাকে সকলের মধ্যে হ্যাঁ, প্রত্যাশাটা হ্যাঁ, চালিত হতে হবে, হ্যাঁ। তাহলে আমি একাই প্রত্যাশায় থাকি। এবার প্রশ্ন হচ্ছে যে আমি অন্যকে ইন্সপায়ার করব, ইন্সপায়ার করার চেষ্টা করব যে আমি যে লক্ষ্যটা, সেই লক্ষ্যের যাতে শরিক অন্যরা হয়, একটা ভালো, কিন্তু সেটার উপরও আমার কোনো আসক্তি থাকবে না। অর্থাৎ আমি প্রত্যাশা করব, আমি চেষ্টা করব, কিন্তু তাতে অংশগ্রহণ করাটা নির্ভর করছে কে করবে তার গ্রহিষ্ণুতার উপর। গ্রহিষ্ণুতা মানে সে প্রস্তুত কিনা। দেখা গেল সে খানিকটা প্রস্তুতির পরে দেখা গেল 5 বছর পরে সে বিদ্রোহ করলো বা অসহযোগিতা করলো। এইখানে হচ্ছে সেলফ ট্রেনিং, যে ও করেছে ওর ধর্ম, ওটার উপর আমার কোনো হাত নেই। ও সারা জীবন অনন্তকাল আমাদের এই মহৎ লক্ষ্যের কাজে সহযোগিতা করবে কিনা সেটা ওর ব্যাপার, বা কতদিন করবে বা কতদিন করবে না সেটার উপর আমার হাত নেই। আমার হাত আছে আমার রোলটাকে ডিসচার্জ করা, দ্য বেস্ট রোল হুইচ আই ক্যান ডিসচার্জ, এবং সেইখানে কোনো প্রত্যাশা নেই কালকে রায় আমার সাথে কোলাবোরেশন নাও করতে পারে। এইখানে যদি আমি খুব ফিক্সিটিতে ভুগি, মানে একটা খুব মানে আমার মধ্যে মন গড়া একটা যদি ধারণা, সেখানে কিন্তু আঘাতটা আসে। সেটা মানেই তো আমি একটা প্রত্যাশা হ্যাঁ, কিন্তু সেটা বলছি না। তুমি যখন এই কথাটা যখন উঠলো, এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ একটা কিছু করার ক্ষেত্রে এই প্রশ্নটা আসে যে আমার সঙ্গে আরো কতগুলো লোক অ্যাসোসিয়েট হয়ে আছে। সেক্ষেত্রে আমি দেখেছি প্রত্যেকেরই এই জায়গাটায় আমার বিচারে মনে হয়েছে যে কিছু না কিছু একটা এক্সপেকটেশন আছে, তারা একটা টার্গেট নিয়েই আসছে, সেটা যেই ফুলফিল হচ্ছে না বা যখন ফুলফিল হয়েই গেল, এই কাজটা যে মিটে গেল, আমি এখানে যা প্রত্যাশা ছিল সেটা পেয়ে গেছি, এবার গুটিনি। আর আমি এখানে এই টার্গেটে ঢুকেছিলাম, এই প্রত্যাশাটা আমার মিটলো না, ফলে এখানে আর সময় দেওয়া যাবে। এই দুটোর কোনো না কোনোটা ঘটবে, এবং অবশ্যম্ভাবী ভাবে ওই একই মিশনে দীর্ঘদিন সকলে থাকতে পারছে না। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে বাস্তবিক। এবং তার রোগটা কোথায়? রোগটা ধরতে হবে যেটার সাথে সে সামিল হলো, যুক্ত হলো, সেইটার লক্ষ্য, উদ্দেশ্য, তার কার্যকারিতা, তার প্রয়োজনীয়তা সম্বন্ধে তার সেলফ কনভিকশন, তার আত্মপ্রত্যয়টা গভীরে প্রথিত নয়। একদম গভীরে প্রথিত নয়। আর গভীর বলতে আমরা বলছি একেবারে যেটাকে অন্তর্হৃদয়, ওই জায়গা ছাড়া কোনো পারমানেন্স, ওইখান থেকে যদি ডিপ ইন্সপিরেশন আসে, এভরিথিং উইল বি কোলাপসড ডে অর টুমরো। ওইখানে হচ্ছে দেওয়া, আত্মদান। এখন এই কমন জায়গাটা যখন তৈরি হবে না, মানে সকলেরই ওই জায়গাটা একটা কমন, মানে ইন্সপিরেশন মূলটা এক জায়গায় অন্তত সকলের না হলেও এইটা না এলে তো হবে না, অন্তত সাইজেবল সেকশন, একটা অন্তত ন্যূনতম গোষ্ঠী অন্তত। এবং এই ক্ষেত্রগুলোতে আমার যেটা মনে হয়েছে, প্রাথমিকভাবে তারা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভলি আসে, ভিতরের টানেই আসে, একদম। তারপরে কোনো একটা ক্যালকুলেশন একদম তার মধ্যে গ্রো করে, একদম। ওই যে সত্তাগুলোর ডিফারেন্সিয়েশন আজকে বুঝলাম, তার ফলে ওই কোন সত্তা মহৎ, মানে কোনো সময় তাকে চাপা দিয়ে দিচ্ছে অন্য সত্তাকে। আর এইটার আরেকটা উদাহরণ বলি, ধরুন আমরা চলাফেরার যে রাস্তায় যেটা যাই, চোখের সামনে অন্যায়
দেখি, ছোট বড় নানা রকম অন্যায় পরিষ্কার রিলি করে শরীর, মানে এরকম হয় যে এটা অন্যায়, আমার বোধ নির্ধারণ করলো যে এটা ঠিক নয়, এর প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু আমি প্রতিবাদ করার সাহস দেখাতে পারছি না। সেক্ষেত্রে কি আমার ওই যে মূলত কি আমি ভয় পাচ্ছি, যে ভয় পাওয়ার যে জায়গাটা, সেটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে আমার শারীরিক অ্যাক্টিভিটি সেই জায়গাটা পারমিট করছে না, হ্যাঁ, যে আমি হ্যাকেল হয়ে যাব, আমি ওই যে প্রতি আক্রমণটা আসবে এটা করতে গিয়ে সেটাকে আমি সামলাতে পারবো না, তার জন্য একটা ভয়। হ্যাঁ, ফলে সেক্ষেত্রে আমার করণীয়টা কি হচ্ছে, আমি তো এই যে সেই অন্যায় সহার জায়গাটায় পৌঁছে যাচ্ছি না, প্রতি মুহূর্তের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে। না, ব্যাপারটা হচ্ছে যে কোনো পরিস্থিতিকেই একভাবে বিশ্লেষণ করা, প্রত্যেকটা পরিস্থিতি আলাদা, স্বতন্ত্র, ব্যক্তি নির্ভর, সেটা আলাদা আলাদা। আমি একটু এর সঙ্গে বলে দিই, আমার ক্ষেত্রে যেটা দেখেছি এই ক্ষেত্রে, যেহেতু আমি ওইটা ভীষণ মানতাম যে খুব ইরিটেটিং এরকম সিচুয়েশন তৈরি হলে ভিতরে ঢোকো ভীষণ ভাবে সময় নাও, এই যে জায়গাগুলো, এবং এগুলো ইরিটেটিং একটা পরিস্থিতি হয় যে আমি দেখতে পাচ্ছি আমি প্রতিবাদটা করতে পারছি না, খুব অস্বস্তিকর হচ্ছে। ভিতরে ঢুকতে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি দু একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা অন্য কোনো জায়গা থেকে একটা রেসপন্স চলে আসছে আইদার, মানে সেটা তাদেরই কোনো একদম আইদার সেরকম অন্য কোনো জায়গা থেকে আমি যেটা পারলাম না সেটা অন্য কেউ করে দেখালো, ফলে আমি সেক্ষেত্রে সহযোগী শক্তি হিসেবে দাঁড়িয়ে দিতে পারছি। এটা একটা হচ্ছে। কখনো দেখছি যে ঘটনাটা ঘটছে যেখানে, সেখান থেকেই একটা সমাধান বেরিয়ে আসছে, মানে সেখান থেকেই একটা রিভার্স কিছু চলে আসছে আর কি। মানে ধরো আমি খুব সহজ উদাহরণ দিচ্ছি, ঘুষ দিচ্ছে এবং নিচ্ছে আমার চোখের সামনে, এটা আমি দেখতে পাচ্ছি আর কি, এবং তার আগে নানা রকম পরিকল্পনা চলছে, কিভাবে এইটাকে দিয়ে আমার এই লাভটা হবে, কিভাবে ওকে আমি কনভিন্স করাবো, এইসব জায়গাগুলো চলছে। হঠাৎ করে ওই দুজনের মধ্যে, ওই যে দুটো পক্ষ, তার মধ্যে এক পক্ষ হঠাৎ করে বাস্ট করে দেয়। হ্যাঁ, মানে সেটা ওই জায়গাটা থেকে দুজনের মধ্যেই লোভ আছে, কিন্তু কোনো কারণে এটা একটা বাস্ট করে গেল। সেটা আমার ধারণা যে বিস্কুট খাবে কি? সেখানে আমার কিছু ভূমিকা হয়তো